নারায়ণগঞ্জে প্রচারণা তুঙ্গে ঘরে ঘরে ছুটছেন আইভি তৈমুর। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই বললেন সিইসি। সড়ক দুর্ঘটনার পর কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ট্রাফিক আইন মেনে চলার আহ্বান। করোনা সংক্রমণে রেড জোনে ঢাকা ও রাঙ্গামাটি সীমান্তের 6 জেলা মধ্যম ঝুঁকিতে, কাল থেকে কার্যকর বিধিনিষেধ। 3 স্থলবন্দরে কয়লা আমদানিতে কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ। পরিমাপক যন্ত্র না থাকার সুযোগ নিচ্ছে আমদানিকারকরা। এবং নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে আগুনে পুড়ে ছাই ককশিট কারখানা। রোহিঙ্গা ক্যাম্পে পোড়া ধ্বংসস্তূপে গড়ে উঠছে নতুন বসতি। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 দুপুর 2টার সংবাদে। সাথে আছি আমি কানিজ লাবণী। দেখছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। শেষ মুহূর্তের প্রচারণায় মুখর নারায়ণগঞ্জ সিটি। ভোটারদের সমর্থন আদায়ে ঘরে ঘরে ছুটছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। বুধবার সকালে নগরী 15 নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়ায় গণসংযোগ চালান নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি। এলাকার জনগণের সাথে কথা বলেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান আইভি। এদিকে সকাল থেকে শহরের প্রধান সড়ক চষে বেরিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম। প্রার্থীদের জমজমাট প্রচারণার দিনে নারায়ণগঞ্জে অবস্থান করছেন সিইসি KM নুরুল হুদা। দর্শক, সিটি নির্বাচনের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী নাইমাল জিকো এবং আরিফিন শাকিল। আমরা শুরুতেই চলে যাব জিকোর কাছে। জিকো, সিইসি তো এই মুহূর্তে নারায়ণগঞ্জে অবস্থান করছেন সামনে নির্বাচনের জন্য। এ নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন? ধন্যবাদ লাবণী। যেমনটি বলছিলেন যে সিইসি এই মুহূর্তে নারায়ণগঞ্জে অবস্থান করছেন। 16 তারিখে নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে কিন্তু এখানে নির্বাচনের যেই পরিস্থিতি সেটি কিন্তু তিনি পরিদর্শন করছেন। পাশাপাশি এখানে প্রিজাইডিং কর্মকর্তা যারা আছে তাদেরকেও কিন্তু তিনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা মূলক বক্তব্য তাদের উদ্দেশ্যে রেখেছেন। এছাড়াও কিন্তু তিনি তার সাংবাদিকদের গণমাধ্যমের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকমের কোনো সহিংসতা বা কোনো রকমের কোনো চাপ রয়েছে কিনা। তিনি যেটি বলেছেন যে এই ধরনের কোনো চাপ নেই এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য কিন্তু কাজ করা হচ্ছে এবং সেভাবেই কিন্তু কাজ করা হচ্ছে। তো আমরা আসলে প্রধান নির্বাচন কমিশনার তিনি এখানে বক্তব্য রেখেছিলেন, সেটি একটু শুনে আসতে চাই শুরুতে। নির্ভরযোগ্য একটা মাধ্যম, তাহলে আমাদের এটা থেকে উত্তরণ করা সম্ভব। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে করোনার ঝুঁকির মধ্যে আপনারা এই মহান দায়িত্ব পালন করার জন্য এসছেন এবং মহান দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের সাথে আলোচনা করার আরেকটা উদ্দেশ্য হলো যে করোনার মধ্যে ছেড়ে দিয়ে আমরা দূরে থাকতে চাই না। আমরা আপনাদের সাথে সামিল আছি, যেটা জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় বারবার বলেছেন যে আপনারা কিন্তু একা নয়, আমরা আছি, আমরা সকলে আছি। এই দেশের একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা আমি কামনা করি। যেমনটি শুনছিলেন যে সিইসি তার বক্তব্য রাখছিলেন এবং এখানে আরো একটি বিষয় জানাতে চাই যে এই করোনার যেই মহামারী এবং সরকারের পক্ষ থেকে যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিধিনিষেধ সংক্রান্ত, সেই বিষয়েও কিন্তু সিইসির সাথে কথা হয়েছিল এবং তিনি যেটি জানিয়েছেন যে এখানে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হবে এবং প্রত্যেকটি কেন্দ্রে যাতে হ্যান্ড স্যানিটাইজার
সহ মাস্ক পরে সবাই প্রবেশ করে সেই বিষয়টি কিন্তু নিশ্চিতের জন্য কাজ করা হবে। এছাড়াও নিরাপত্তার বিষয়ে কিন্তু আজ বিকেল 3টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবাই এখানে উপস্থিত থাকবেন। সেই বিষয়ে কিন্তু বিকেলে আবারও আমাদেরকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে এই নারায়ণগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের আসলে নিরাপত্তা ব্যবস্থা এখানে তৈরি করা হবে বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী আরিফিন শাকিল রয়েছেন প্রচারণার মধ্যে, চলে যাব সরাসরি তার কাছে। শাকিল। ধন্যবাদ জিকো। মূলত গত শনিবার থেকে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রধান যে দুই প্রার্থী রয়েছেন তৌমির আলম খন্দকার এবং সেরেনা হায়াত আইভি তারা কথার যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তবে আজকে তারা কেউ একে অপরের পাল্টাপাল্টি অভিযোগ করেননি। তবে যিনি বিএনপির পদহারা স্বতন্ত্র প্রার্থী তৌমির আলম খন্দকার তিনি নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি অসন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলছেন যে তার যে যারা অনুসারী রয়েছেন তাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে পাল্টাভাবে সেরেনা হায়াত আইভি তিনি বলেছেন এসব নিয়ে রাজনৈতিক কৌশল, নির্বাচনের কৌশল থাকে, সেই কৌশলের অংশ হিসেবে হয়তো এই অভিযোগ করা হচ্ছে। তবে তিনি বলছেন এই নির্বাচন অর্থাৎ এই আগামী রোববারের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন হবে মূলত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরাজিত করা নির্বাচন এবং সেই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দিবেন এবং সেই ভোটে তিনি নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আজকে নগরীর 12 নং ওয়ার্ডে মূলত তিনি এই নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা তিনি করেন এবং আমরা একটু শুনে আসি তৌমির আলম খন্দকার এবং সেরেনা হায়াত আইভি কি বলেছিলেন। আজকে কয়েকদিন যাবত তারা যে জনজোয়ারে ভাসলেন, এই জনজোয়ারটা যেন 16 তারিখ পর্যন্ত ঠিক থাকে, তারা যেন ভোট কেন্দ্রে আসে এবং শান্তির প্রতীক নৌকা। এবং আমি মনে করি নারায়ণগঞ্জবাসীকে আমি অনেক আস্থা মধ্যে আনতে পেরেছি। তারা আমাকে চিনে জানে, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে উন্নয়ন করে যাচ্ছি, তারা যেন আমাকে সেই সুযোগটা দেয়। এই নাসিক নির্বাচনে যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণ যাতে ভোট দিতে পারে এবং কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং যাতে না হয়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আমি হস্তক্ষেপ কামনা করি। সেই সঙ্গে আপনি শুনে আসছিলেন তৌমির আলম খন্দকার এবং সেরেনা হায়াত আইভির আমরা বক্তব্য শুনছিলাম এবং তারা দুজনেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন যেন হয়, সেই নির্বাচন যেন সব মানুষ ভোট দিতে পারে সেই আহ্বান তারা জানিয়েছেন এবং স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের কাছে তৌমির আলম খন্দকার লিখিত অভিযোগ করেছেন বলে তিনি আমাদেরকে দাবি করেছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের লিখিত কোনো অভিযোগ তারা পাননি, তবে মৌখিক অভিযোগ পেয়েছেন। যে মৌখিক অভিযোগগুলোর বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন মাহফুজ তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সেরেনা আইভি আজকে মূলত সারাদিনই নগরীর অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর একেবারে দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছেন, যেখানে তিনি তার নৌকা মার্কার জন্য ভোট চাচ্ছেন এবং সব মিলিয়ে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আসলে জমজমাট নির্বাচন আবহাওয়া তৈরি হয়েছে। মানুষ অপেক্ষা করছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এই ছিল মূলত এখানকার সবশেষ খবর। লাবণী। ধন্যবাদ শাকিল এবং জিকো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এবার চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। সড়ক দুর্ঘটনার পর আইন হাতে তুলে না দিয়ে দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক যোগাযোগ খাতের 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পথচারীরা ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা অনেক কমে যায়। শাহলি জয় রিপোর্ট। 2018 সালে ঢাকা সেনানিবাসের শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের 2 শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এর প্রেক্ষাপটে দুর্ঘটনাস্থলে একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয় সরকার। গণভবন থেকে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সড়কে দুর্ঘটনা রোধে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন তিনি। কেউ
আইন হাতে তুলে নেবেন না। অ্যাক্সিডেন্টই, দোষ কার সেটা পরে দেখা যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভারকে মারা, কারণ অনেক অ্যাক্সিডেন্ট এভাবে হয় যে হয়তো ধাক্কা লাগলো পড়ে গেল, ড্রাইভারের মনে একটা ভয় থাকে যে আমি যদি এখন গাড়ি থামাই আমাকে ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাই দেখবে যে আইনগত কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। সড়ক দুর্ঘটনা কমাতে পথচারীদেরও সচেতন হওয়ার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। স্কুল জীবন থেকে শিক্ষার্থীদের ট্রাফিক আইন কানুন শেখানোর আহ্বান জানান তিনি। যখন স্কুল ছুটি এবং স্কুলে যখন ছাত্রছাত্রী যায়, সেখানে প্রত্যেকটা স্কুল নিজ উদ্যোগে বিশেষ ট্রাফিকের ব্যবস্থা নেবে। ট্রাফিক পুলিশ থাকবে তাদের সহযোগিতা করতে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ সচেতন হবে এবং তাদেরও নিজস্ব লোক থাকতে হবে ওখানে, যাতে ছেলেমেয়েরা নিরাপদে সড়কটা পার হতে পারে। এ ব্যাপারে আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দিতে পারেন। অনুষ্ঠানে কক্সবাজারের বালুখালী থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত সীমান্ত সড়ক, রাঙামাটির নানিয়াচরে চেঙ্গি নদীর উপর 500 মিটার দীর্ঘ সেতু এবং সিলেট শহর বাইপাস সড়কেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া মধ্যম পর্যায় বা হলুদ জোনে ঝুঁকিতে রাখা হয়েছে যশোর সহ সীমান্তবর্তী 6 জেলাকে। মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো রাজশাহী, রংপুর, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর ও যশোর। এসব জেলায় করোনা সংক্রমণের হার 5% থেকে 9% অবস্থান করছে। আর রেড জোনে থাকা ঢাকা ও রাঙ্গামাটি জেলায় করোনা সংক্রমণের হার 10% থেকে 19%। আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে 54 জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য ইউরোপীয় দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আর এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী 2 মাসের মধ্যেই গোটা ইউরোপের অর্ধেকের বেশি জনসংখ্যা ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত হবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বুস্টার ডোজ নিয়েও ওমিক্রনে আক্রান্ত হতে পারে বলে ধারণা করছে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনার দ্রুত বিস্তারে বিশেষ করে ওমিক্রনের আগ্রাসনের টালমাটাল ইউরোপীয় দেশগুলো। 24 ঘন্টায় আবারও ফ্রান্সে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। আক্রান্ত হয়েছে 3,68,000-এর বেশি। ইতালিতে 2,20,000-এর অধিক, যুক্তরাজ্যে 1,20,000-এর বেশি এবং স্পেনে 1,34,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা। আর এমন পরিস্থিতিতেই মঙ্গলবার সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ। তিনি জানালেন, সংক্রমণের বর্তমান হার অব্যাহত থাকলে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই ওমিক্রনে আক্রান্ত হয়ে যাবে ইউরোপের অর্ধেকের বেশি মানুষ। ইউরোপ এবং মধ্য এশিয়ার 53টি দেশের মধ্যে 50টিতেই শনাক্ত হয়েছে ওমিক্রন। পশ্চিম ইউরোপে এটা প্রভাবশালী ভাইরাস হয়ে উঠছে, এখন ছড়িয়ে পড়ছে বলকান অঞ্চলে। তবে স্কুল খোলা রাখায় শিশুদের মানসিক, সামাজিক ও শিক্ষাগত সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। তাই বন্ধ করার ক্ষেত্রে শেষ স্থান এবং পুনরায় খোলার ক্ষেত্রে প্রথম স্থান হওয়া উচিত স্কুল। Schools should be the last places to close. এদিকে 24 ঘন্টায় 6,72,000-এর বেশি আক্রান্ত এবং 2,173 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ডক্টর জয়প্রকাশ মুলিল জানিয়েছেন, ওমিক্রন প্রায় অপ্রতিরোধ্য এবং বুস্টার ডোজ নিলেও শেষ পর্যন্ত সবাইকেই এতে সংক্রমিত হতে হবে। নিবিড় আমিন, নিউজ 24। দর্শক, সচিবালয়ে কথা বলছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর ব্যাপারে আলোচনা করেছি। কিছুদিন আগে একটু যে অগ্নিকাণ্ড ঘটেছে, এটা দুর্ভাগ্যজনক। কেন, কিভাবে হয়েছে সেটা ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে, সেগুলো দেখবে এবং সেখানে যে সমস্ত কিছু সংখ্যক
যারা রোহিঙ্গা সেখানে আশ্রয় গ্রহণকারীরা আইন শৃঙ্খলা অবনতি হয় বা মাদক দ্রব্য বেচাকেনা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ আপনাদের মাধ্যমে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসী জানতে পারি। সেই সমস্ত ব্যাপারে আরো আইন শৃঙ্খলা বাহিনী যাতে বেশি সচেতন থাকে, সতর্ক থাকে এবং সক্রিয় থাকে, সেই সমস্ত অন্যায় কাজ থেকে তাদেরকে যেভাবে বিরত রাখা যায় তার ব্যবস্থা করা। এই সুবাদে আমি একটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে যেহেতু তারা আমাদের দেশের নাগরিক নয়, আমাদের দেশের আইনে তাদের বিচার হয় না। তাদের ক্রাইমের বিচার আমাদের দেশের নাগরিকদের জন্য যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, তারা আমাদের দেশে আশ্রয় গ্রহণকারী বা তারা শরণার্থী, তাদের কিন্তু সেইভাবে বিচার হয় না। তাই আমরা কিভাবে তাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখা যায় সেই জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আমরা সরাসরি সচিবালয়ে যুক্ত ছিলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যে। কয়লা আমদানির বিপরীতে বছরের পর বছর শুল্ক ফাঁকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ময়মনসিংহের দুটি স্থলবন্দরের বিরুদ্ধে। একই অবস্থা সুনামগঞ্জের একাধিক স্থলবন্দরেও। ওজন পরিমাপের যন্ত্র না থাকার সুযোগ নিচ্ছেন কয়লা আমদানিকারকরা। ব্যাংকেলসিতে 12 টন কয়লা আমদানি উল্লেখ করা হলেও আনা হচ্ছে 20 থেকে 22 টন পর্যন্ত, যদিও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আমদানিকারকরা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্থলবন্দর ঘুরে এসে এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কাঁটাতার ও 0 পয়েন্ট পেরিয়ে কয়লা বোঝাই সারি সারি ট্রাক ভারতের মেঘালয় সীমান্তের গাছুয়াপাড়া স্থলবন্দর থেকে প্রবেশ করছে হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দরে। প্রবেশপথে জীবাণুনাশক ছিটানো ও বিজিবি সদস্যদের অবৈধ মালামাল তল্লাশি ঠিকঠাক চললেও ওজন মাপার যন্ত্রণা থাকায় কয়লার পরিমাপ হচ্ছে চোখের আন্দাজে আর ভারতীয়দের বেঁধে দেয়া দামে। অথচ বিশাল আকার এসব ট্রাকের প্রায় প্রতিটিতেই কয়লা থাকছে কানায় কানায় ভরা। কাস্টমসের ছোট এই কক্ষে রেজিস্ট্রার পদ্ধতিতে খাতায় হিসাব রাখা হচ্ছে। চালানে দেখানো হচ্ছে প্রতি ট্রাকে আসছে মাত্র 12 টন কয়লা, অথচ অভিযোগ আছে ট্রাক প্রতি প্রায় 20 টন কয়লা নিয়ে আসছে অনেকেই। আমদানিকারকদের যোগসাজশ থাকায় ফাঁকি দেয়া হচ্ছে কোটি টাকার রাজস্ব জানিয়ে কাস্টমসের পরিদর্শকরাও মুখ খুলতে রাজি নয়। সরি, আপনি তো বুঝেন আমি চাকরি করি, তাদের হাই অথরিটি এখানেই আছেন, এভাবেই চেইন অফ কমান্ড মেইনটেইন। সরি, আপনি আমাকে আসলে লজ্জা ফেলেন না। তো ইন্ডিয়ার মাইপটা যেত, তো আমরা তো আর এখানে কি করতে পারতাম না। আমাদের এখানে তো ওরা যেভাবে মেপে দেয় আপনারা সেটা খালি ইয়ে করতেছে আর কি। সরেজমিনে দিনভর অবস্থান ও কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় দৈনিক 50 থেকে 100 ট্রাক কয়লা আমদানি হয় এই বন্দর দিয়ে। ওজন পরিমাপের কোনো যন্ত্র না থাকায় তাই ট্রাক প্রতি 8 টনের রাজস্ব হারাচ্ছে সরকার। কাস্টমসের হিসাব বলছে 2020-21 অর্থ বছরে গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে 35,806 মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে, যেখানে প্রতি ট্রাকে অতিরিক্ত 8 টন হিসাবে রাজস্ব ফাঁকি দাঁড়ায় প্রায় 5.25 কোটি টাকা। করোনার কারণে ট্রাকের সংখ্যা কমে এলেও প্রতিদিন অন্তত 100 খানেক মাল বোঝাই ট্রাক আসছে এই স্থলবন্দরে, যেখানে ওজন মাপার যন্ত্র না থাকার কারণে বোঝা মুশকিল ঠিক কি পরিমাণ মালামাল থাকছে এক একটি ট্রাকে। যদিও শ্রমিকরা বলছেন ট্রাক ভেদে সেটি 20 টন পর্যন্ত আসছে। 20 টন থেকে 18 টন থেকে। সব ট্রাকে কি একই সমান মাল আসে নাকি কম বেশি থাকে? না, এক সমান। এই স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু আছে 1997 সাল থেকে, অথচ গত 2 যুগেও বন্দরে বসানো হয়নি ওয়েট স্কেল বা ওজন পরিমাপক। তবে শুল্ক ফাঁকির অভিযোগ অস্বীকার করছেন আমদানিকারক গ্রুপ। ভিত্তিহীন, মিথ্যা। চালানে যা উল্লেখ আছে তার চেয়ে বেশি মাল আনার স্কোপ এখানে নাই। কিন্তু এখন তো আর এটা মাপা হয় না। না, ওই স্ট্যান্ডার্ডই চলছে এখন। সীমান্তবর্তী পাহাড় আর সবুজের সমারোহ, নির্মল এমন প্রকৃতির সন্নিবেশ মাত্র 4 কিলোমিটার দূরত্বে হালুয়াঘাটের আরেক স্থলবন্দর করৈতলিতে। এখানেও একই অবস্থা, কোনো রকম পরিমাপ ছাড়াই চলছে বাড়তি কয়লা আমদানি। যদিও করৈতলি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করছেন। অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আমরা কয়লা আনতেছি, এটা হয়তো মানুষের সন্দেহ করতে পারে রাজস্ব ফাঁকি, কিন্তু আসলে রাজস্ব ফাঁকি হয় না। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বটছড়া, বাগলি ও চারাগাঁও এই 3টি স্থলবন্দরেও কয়লা আমদানি হচ্ছে
কোনো রকম পরিমাপ ছাড়াই। ফলে আমদানির বিপরীতে মিস ডিক্লারেশন বা ভুল তথ্য দিয়ে বাড়তি কয়লা আমদানির সুযোগ পাচ্ছেন আমদানিকারকরা, যদিও তা অস্বীকার করছেন ব্যবসায়ীরা। একটা গাড়ির পিঠা দিয়ে মাপতে গেলে অনেক সময় যায়, প্রায় 20 মিনিট 30 মিনিট সময় যায়, কিন্তু ওয়াট মেশিনটা তো সাথে চলে যেত। কাস্টমসের হিসাবে সবশেষ অর্থ বছরে করৈতলী বন্দর দিয়ে কয়লা এসেছে 23,000 মেট্রিক টনেরও বেশি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, গোবরাকুড়া স্থলবন্দর, হালুয়াঘাট। দর্শক, সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বাসে অর্ধেক যাত্রী পরিবহন বিষয়ে বিআরটিএতে বৈঠক হওয়ার কথা আজ। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, বৈঠক কি শুরু হয়েছে আর সর্বশেষ কি তথ্য আছে বৈঠকের ব্যাপারে আপনার কাছে, আমাদের জানাবেন। জি লাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি বৈঠকটা আসলে এখনো শুরু হয়নি, হয়তোবা কিছুক্ষণ, অর্থাৎ বলা হয়েছে যে 2:30 বা 3টার মধ্যে হয়তো বৈঠক শুরুর কথা রয়েছে। এবং যেটি বলছিলেন যে এই করোনার যে নতুন ধরন ওমিক্রনের যে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় যেই বাসে অর্ধেক যাত্রী পরিবহনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিষয়ে কিন্তু বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির সাথে কিন্তু বৈঠক শুরু হবে। তো আমার সাথে পরিবহন মালিক সমিতির যে নেতা রয়েছেন, ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি রয়েছেন, ওনার কাছে জানবো আজকে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকে আপনাদের কি কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে। এইটার মধ্যে আলোচনা তো হবে, বিআরটিএ উত্থাপন করবে যে ওনারা মালিকদের কাছে কি ধরনের সহায়তা চায়। একটা জিনিস দেখুন, করোনার সময় দোকান পাট, রেস্টুরেন্ট যত কিছু আছে সবকিছুই চালু থাকে। পরিবহন, শুধুমাত্র পরিবহনের উপর যে সমস্যাটার সৃষ্টি হয়, এটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা যায় না। এখন এই পত্রপত্রিকায় যা দেখলাম তাতে যে আমার ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করা, অর্ধেক যাত্রী বহন করতে গেলে 40 জন যাত্রীর মধ্যে 20 জন নেওয়া, দেখা গেল যে একটা ফ্যামিলি যাবে, তার ফ্যামিলি মেম্বার 3 জন, ওই ক্ষেত্রে যাত্রী হয়ে গেল 22 জন। তো এইটা নিয়ে আবার রাস্তায় হ্যাচেল হবে এবং এই অর্ধেক যাত্রী, এইটা যাত্রায় নিয়ন্ত্রণ করাও রাস্তায় খুব কঠিন ব্যাপার, খুব দুরূহ ব্যাপার যে অর্ধেক যাত্রী নিয়ন্ত্রণ করা। অতএব আমাদের যে চিন্তা ভাবনাটা সেটা হইলো যে ভাড়া কি দিল, বাড়াইলো বা না বাড়াইলো সেটার বিষয় না, বিষয়টা হলো যে পরিমাণ আসন ঠিক ওই পরিমাণ যাত্রী নেওয়া। আসন অতিরিক্ত যাত্রী যদি না নেওয়া হয় তাইলে তো যথেষ্ট ডিস্টেন্স থাকে। আপনাকে আমি একটা প্রশ্ন করে শেষ করবো, সেটা হলো যে গতবার সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ দেওয়ার পরও অনেকে, অর্থাৎ কেউ বাস মালিক কিন্তু সেই নিয়ম কিন্তু মানেনি, তারা কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করেছে, একই সাথে স্বাস্থ্যবিধি তারা মানেনি। এবারে আপনাদের কোনো পদক্ষেপ থাকছে কিনা? না, দেখুন, গতবার যখন সরকার দিল যে আপনার অর্ধেক যাত্রী যখন দিল, তখন অর্ধেক যাত্রী কিন্তু কোনো পরিবহন এটা মানানোর প্রতিপালন করার চেষ্টা করছে, আবার কোনো পরিবহন করে নাই, এটা সত্য কথা। এবং কোন সার্ভিসই আপনার দেখা গেল যে রাস্তায় যাওয়ার পরে স্টেশন লিভ করার পরে তারপরে রাস্তায় আর জিনিসটা মানানো সম্ভব হয় না। ধন্যবাদ আপনাকে লাবণী। এই ছিল আমার কাছ থেকে আপাতত, যেটা বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। বৈঠকের পরে আসলে যে আপডেট কি, সেই আপডেটের বিষয়ে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানার চেষ্টা করব। ধন্যবাদ বিপ্লব আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিআরটিএ বৈঠকে সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী। আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় আগামী 31শে জানুয়ারি ঘোষণা করা হবে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আগামী মামলার রায়ের দিন নির্ধারণ করেন। এর আগে সকাল 9:30টার দিকে কড়া নিরাপত্তায় 15 আসামিকে কক্সবাজার কারাগার থেকে আদালতে আনা হয়। 2020 সালের 31শে জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার 5 দিন পর 5ই আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। 27 জুন 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় একটি ককশিট ও ফোম কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সকাল 10:24 দিকে আগুনের সূত্রপাত হয়। ককশিট ও ফোম কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এদিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের পর পোড়া ধ্বংসস্তূপে গড়ে তোলা হচ্ছে নতুন বসতি। এ ঘটনায় 5 সদস্যের একটি আন্তঃতদন্ত কমিটি গঠন করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়। বুধবারের মধ্যেই সকল ঘরহারা রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র থেকে নতুন ঘরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আয়ুবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া শফিউল্লাহ কাটা এলাকার 16 নম্বর রোহিঙ্গা শিবিরের বি ব্লকে গত রোববার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় বহু ঘর। তবে কেউ হতাহত না হলেও রোহিঙ্গারা জানায় আগুনে তাদের সহায় সম্বল সহ সবকিছু পুড়ে গেছে। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের 10টি ঘর সহ পুড়ে গেছে 469টি ঘর। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং দ্রুত সময়ে আশ্রয় ব্যবস্থা করার চেষ্টা চলছে। টেম্পোরারি ঘর নির্মাণ করার জন্য বাঁশ ব্যাট রশি বিতরণ করা হবে, আমরা চেষ্টা করছি তারা তাড়াতাড়ি যাতে তাদের স্বাভাবিক জীবনে ফেরে দেয়। এখানকার রোহিঙ্গা অনেকে জানিয়েছে রান্না করার সময় থেকে আগুন। বুধবারের মধ্যে কিছু ঘরহারা রোহিঙ্গাদের নতুন ঘরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং 4-5 দিনের মধ্যেই সবাইকে স্থানান্তর সম্ভব হবে বলে মনে করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 5 সদস্যের একটি আন্তঃতদন্ত কমিটি গঠিত হয়েছে বলেও জানান তিনি। থাকার ব্যবস্থা করতে গেছে, মানে খোলা আকাশে কেউ ছিল না, যেখানে মানে আশ্রয় নিচ্ছে আমাদের সেন্টার সহ। আমরা আশা করছি মানে আজকে বিকেল নাগাদ তাদেরকে শিফট করানো শুরু করবো। এর আগে গত 2 জানুয়ারি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে হাসপাতালের আইসোলেশন সেন্টারের 16টি কেবিন পুড়ে যায়। এছাড়া গত বছরের 22 মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে যায় প্রায় 10,000 ঘর। মারা যান 15 জন রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি গাজীপুরের বাড়িয়ার 4 শতাধিক দরিদ্র মানুষ। দুপুরে গাজীপুর সদরের ভাওয়াল বাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, কালের কণ্ঠ শুভ সংঘের গাজীপুরের সভাপতি ইমরান হোসেন সহ আরও অনেকে। সংবাদের এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চলমান করোনা মহামারীতে গেল বছরে 5,586 ইউনিট গাড়ি বিক্রি করেছে রোলস রয়েস। এর সংখ্যাটি ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির 117 বছরের ইতিহাসের সর্বোচ্চ বার্ষিক বিক্রি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারী গ্রাহকদের গাড়ি কিনতে উৎসাহিত করেছিল। বিশেষ করে গড় বয়স 43 বছর ছিল যাদের, বিলাসবহুল গাড়ি কিনতে কার্পণ্য করেনি তারা। এছাড়াও বলা হয়, মহামারীটি ধনী গ্রাহকদের অর্থ অন্যত্র ব্যয় করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। আর এটাও সংস্থার বিক্রি বাড়ার আরেকটি কারণ। অস্বাভাবিক প্রবণতা হিসেবে প্রতিটি দেশে গাড়ি বিক্রি করেছে রোলস রয়েস। ফ্যান্টম মডেল হল সংস্থাটির সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি। এবার আন্তর্জাতিক সংবাদ। গেল মঙ্গলবার উত্তর কোরিয়ায় উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক নয় বরং হাইপারসনিক মিসাইল ছিল বলে দাবি করেছে দেশটি। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম
KCNA জানানো হয় কর্মকর্তাদের সাথে নিয়ে কর্মসূচি পরিদর্শন করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এ সময় তার বোন কিম ইও জং ও সেখানে উপস্থিত ছিলেন। তবে ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি উত্তর কোরীয় গণমাধ্যম। গেল মঙ্গলবার সপ্তাহে দ্বিতীয়বারের মতো উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে মিসাইল উৎক্ষেপণ করে কিম প্রশাসন, যা শনাক্ত করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান। পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের জ্যেষ্ঠ নেতা খালেদ বালটি মঙ্গলবার নিহত হয়েছেন। পাকিস্তানের এক নিরাপত্তা সূত্রে বরাতে তথ্য দিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানায় মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে নিহত হন তিনি। এ খবরটি নিশ্চিত করেছেন পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বালটি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান তালেবান। সংবাদের এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ক্লেমেন্ট খেলার সংবাদ।